This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আরো একবার স্বাগত আপনাদের। ঘড়িতে দুপুর 12টা মানে আপনারা জানেন TV9 বাংলায় এখন সময় প্রেস কর্নারে, যেখানে আমাদের রিপোর্টাররা একেবারে স্পট থেকে সমস্ত বড় খবরের লাইভ আপডেট তুলে ধরেন আপনাদের জন্য। আজ প্রেস কর্নারে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। প্রেস কর্নারে লিমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি, লেটেস্ট আপডেট কি এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে তারা কি কৌশল নিলেন বলবো আপনাদের ইন ডিটেল আজ প্রেস কর্নারে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আরো জেলবন্দি করে রাখার কৌশল কেন বলছি, তার কারণ তার জামিন মামলার শুনানি 1 মাস পিছিয়ে গিয়েছে। 1 মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। সন্ত্রাসের ভয়ে কোনো আইনজীবী লড়তে পারলেন না সন্ন্যাসীর হয়ে। সন্ন্যাসীর জামিন আটকাতে আইনি শিষ্টাচার একেবারে শিখে তুলল বাংলাদেশ। মানবাধিকারের তোয়াক্কা করল না ইউনুস প্রশাসন। আগের দিন আদালতে হাজির করার সময় মৌলবাদীদের তাণ্ডব চলে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ছবি। সন্ন্যাসী অনুগামীদের ওপর পুলিশি অত্যাচার চলে। চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে পিটিএ হাসপাতালে পাঠানোর অভিযোগ রাধারমন দাসের। এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। রমেন রায় তার আইনজীবী, তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন রাধারমন দাস। আমাদের বিচার ব্যবস্থা আজকে জানেন, আজকে কোনো চিন্ময়ের কোনো কুশলী এখানে আজকে এই মিস মামলায় হাজির ছিল না, যার পরিপ্রেক্ষিতে এই মামলার তারিখ জানুয়ারিতে পড়েছে। চিন্ময়ের কারণ তারা সাহস দেখাতে পারে না। ফলে কি কারণে বললাম শুরুতেই যে কৌশল, সেটা আপনারা বুঝতেই পারছেন। তার কারণ এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি 1 মাস পিছিয়ে গেছে। আমি ইন ডিটেল আপডেট নেব। আমার সহকর্মী রাজীব খান এই মুহূর্তে রয়েছেন সরাসরি। রাজীব, এখনো পর্যন্ত তাহলে এই যে পিছিয়ে যাওয়া, 1 মাস পিছিয়ে যাওয়া, এটা কি এক প্রকার কৌশলী একটা সিদ্ধান্ত বা কৌশলী একটা পরিস্থিতি আমরা বলতে পারি না? না, বললে তো অনেক কিছুই বলা যায় আসলে, কিন্তু ঘটনাটা এটা খুবই দুঃখজনক যে একজন ধর্মীয় নেতা, তিনি ধর্ম নিয়ে কাজ করেন, মানুষের কল্যাণ নিয়ে কাজ করেন, জনসেবা করেন, তার মতো একজন মানুষকে গ্রেপ্তার করে জেলে রাখা এবং কোনো ধরনের আইনি সহায়তা না দেয়া, এটা তো খুবই দুঃখজনক। এটি এদেশের বাংলাদেশের সুশীল সমাজে তার গ্রেপ্তারের নিন্দা করেছেন এবং পাশাপাশি যে এই যে তাকে যে একজন রাষ্ট্রের পক্ষ থেকেও একজন আইনজীবী দেওয়া হলো না, একটা মানুষ তার জামিনটা চেতে পারলো না, এটাও খুব দুঃখজনক। এবং আমি আগে যেটা বলেছিলাম যে এটি যতটা জনরোষের না ভয়, তার থেকে ভয় হলো মামলা সংক্রান্ত, যে কে তার পক্ষ নিয়ে জামিন চেলে আবার কোনো মামলায় তাকে ঢুকিয়ে দেওয়া হয় কিনা, এরকম একটি আশঙ্কা কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় দেখা গিয়েছে। মূলত এটিও একটি বড় কারণ যে মামলার ভয় তার পক্ষ নিয়ে কেউ জামিন না চাওয়া। কারণ আমি যেটি উল্লেখ করলাম যে তার পক্ষের প্রথম দিন প্রায় 100-র মতো আইনজীবী দাঁড়ালেন, তার জামিন চাইলেন, কিন্তু তারপরে আজকে এই যে 1 সপ্তাহ হয়নি, এই কয়দিনের মধ্যে তার পক্ষে একটি মানুষ নেই যে জামিন চাওয়া। কারণ ওই যে যারা চেয়েছিলেন তাদের অধিকাংশই মামলায় পড়েছেন এবং এই ভয়ই সম্ভবত তারা আত্মগোপন করে আছেন। এটি মানে এক প্রকার বলা যায়। ধন্যবাদ রাজীব, ধন্যবাদ। আমাদের বাংলাদেশের রিপোর্টার রাজীব খান সেখান থেকে সরাসরি আপডেট দিচ্ছিলেন। এবার আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। জ্যোতির্ময়, বাংলাদেশ নিজেদের গণতান্ত্রিক দেশ বলে, আমরা এতদিন ধরে যে ছবিগুলো দেখেছি গণতন্ত্রের ছবি সেখানে স্পষ্টই ছিল, কিন্তু আজ প্রশ্ন উঠছে গণতান্ত্রিক দেশে নিজেদের মানবাধিকারের ক্ষেত্রে একজন সেখানে নিজের হয়ে লড়ার জন্য আইনজীবী পাচ্ছেন না। আদালতের তো উচিত ছিল সেক্ষেত্রে কিছু একটা ভেবে বা কোনো একজন আইনজীবীকে ঠিক করে দেওয়া। জ্যোতির্ময়, দেখো, বাংলাদেশের সামগ্রিক শাসন ব্যবস্থা এই মুহূর্তে মৌলবাদীদের কবজায় চলে গিয়েছে, মৌলবাদীদের মাৎসান্যায় চলছে এবং সেই মাৎসান্যায়ের সামনে এই মুহূর্তে পুলিশ প্রশাসন তারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। এমন একটি সরকার গঠন হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যে সরকার এই মুহূর্তে দেশের সংবিধান নিয়ে প্রশ্ন তুলছে এবং তারা দেশের সংবিধানকেই কার্যত মানছে না, বলছে সংবিধানের খোল নলচে বদলে নতুন করে সংবিধান তৈরি করতে হবে। অর্থাৎ দেশের সংবিধানকে না মানার অর্থ হচ্ছে যে এক্সিস্টিং যা
যা আইন রয়েছে কোনো আইনের প্রতি এদের কোনো বিশ্বাস নেই। আর এবারে যেটা নতুন করে ধাক্কার ব্যাপার তা হচ্ছে দেশের বিচার ব্যবস্থা কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। আর চিন্ময় কৃষ্ণ প্রভুর এই মামলার ঘটনা থেকে বিষয়টা আরও একবার স্পষ্ট হয়ে গেল। আমরা যদি পর্যায়ক্রমে যদি একবার করে যদি দেখি, প্রথম আদালতের সামনে অশান্তি, সংঘর্ষ এবং একজন আইনজীবী আদালতে পুলিশের সামনে খুন হয়ে গেলেন। দ্বিতীয়ত এর পরবর্তী ক্ষেত্রে সংখ্যালঘুদের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং সেখানে নির্বিচারে পুলিশের লাঠিচার্জ করা, নির্বিচারে বিভিন্ন জায়গাতে যখন মৌলবাদীরা হামলা করছে তাদের সেক্ষেত্রে সংখ্যালঘুদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু এই যারা মৌলবাদীরা হামলা করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নেওয়া। তৃতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আইনজীবী দাঁড়িয়েছিলেন এবং যে ছবি আমরা বারবার ধরে আমাদের দর্শকদের দেখাচ্ছি, তিনি এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তিনি ভেন্টিলেশনে রয়েছেন, তাকে ভয়ঙ্কর, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। এবং আরও যে সমস্ত আইনজীবীরা তারা দাঁড়াবেন বলে ভাবছিলেন তাদের প্রত্যেকের কাছে কার্যত ফতোয়া গিয়েছে যে তাদেরও পরিস্থিতি এক হবে এবং মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে, যে কথা আমাদের সহযোগী রাজীব খান বলছিল। অর্থাৎ একটা দেশ সম্পূর্ণভাবে মৌলবাদীদের নিয়ন্ত্রণে, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারের অস্তিত্ব আদৌ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্নের মুখে, সংবিধানের অস্তিত্ব নেই কারণ তার কোনো কার্যকারিতা বা বাস্তব প্রয়োগ নেই, এবং যেটা সবথেকে বড় ভরসার জায়গা ছিল সেই বিচার ব্যবস্থার পরিকাঠামো যে সম্পূর্ণভাবে এই পুরো মাৎসান্যায়ের কাছে আত্মসমর্পণ করেছে। ঠিক জ্যোতির্ময়, একদম ঠিক পয়েন্টসগুলোতেই তুমি রেজ করলে, এবং এই কারণেই আমরা আবারও বলছি, খুব সচেতনভাবে বলছি, ত্রাসের দেশ বাংলাদেশ, যেখানে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য প্রতিদিন 100 জন, ভাবতে পারছেন 100 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, আর আজকে যখন তার জামিন মামলা শুনানির দিন এলো সেখানে একজনও আইনজীবী নেই। আর যে ছবিটা একটু আগে, যে কথাটা জ্যোতির্ময় বলছিল, ছবিটা আমরা সঙ্গে সঙ্গে দেখাচ্ছি, যেখানে আদালতে লড়ার কথা সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন আইনজীবী, আর সেটা দেখে বাকিরা আর আদালত পর্যন্ত সাহস দেখায়নি। একদমই তাই, একটা সন্ত্রাসের পরিস্থিতি সেখানে রয়েছে, তারা ভয় পেয়ে গিয়েছেন এবং ভয় পেয়ে যাওয়ার কারণে তারা লড়তে পারলেন না, যে কারণে এই মামলার শুনানি পিছিয়ে গেল 1 মাস। ফলে এটা কৌশলী পদক্ষেপ বা কৌশলী সিদ্ধান্ত এ বলতে বোধহয় খুব একটা রকেট সায়েন্স লাগে না। আমার সহকর্মী লিমা যেরকম বলছিলেন, কিন্তু আইনজীবীরা কিভাবে দেখছেন, কি বলছেন ফিরদৌস শামীম আপনাদের শোনাবো। পাশাপাশি মানবাধিকার ইস্যু এ কথার বলার অপেক্ষা রাখে না, রঞ্জিত সুর কি বলছেন মানবাধিকার কর্মী, পরপর শোনাবো আপনাদের। আইনি সহায়তা পাওয়ানোর জন্য যে ব্যবস্থাপনা সেটাই তো এখন বাংলাদেশে নেই। এটাই তো দুর্ভাগ্যজনক। তার কারণ গণতান্ত্রিক ভাবে উপায়ে নির্বাচিত সরকার নেই। যে যারা এখন বর্তমানে ক্ষমতাসীন ভাবে এই উপদেষ্টা মন্ডলী বলে যারা সরকারটি চালাচ্ছেন, তারা তো যে গণতান্ত্রিক মূল্যবোধ রাখবেন না সেটাই স্বাভাবিক, এবং সেটাই ঘটছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, তাদেরও দায়িত্ব হচ্ছে যে অভিযুক্ত যাতে উপযুক্ত আইনজীবী পায়, লিগ্যাল এইড সার্ভিসেস আছে সেখান থেকে তারা যাতে উপযুক্ত আইনজীবী পায় এবং সেখানে থেকে তাকে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ করে দিতে হবে। এবং এক্ষেত্রে যেটা কার্যত হলো যে প্রায় 1 মাস তাকে বিনা বিচারে জেলে থাকতে হবে। কাজে এইখানে যে এটা মানে আইনের একটা চরম একটা উল্লঙ্ঘন হলো, মানবাধিকারের একটা চরম উল্লঙ্ঘন হলো, অত্যন্ত অন্যায় আচরণ হচ্ছে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের এই পরিস্থিতি, যেখানে একজন আইনজীবী আদালতে যাওয়ার আগেই মৃত্যুর সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হচ্ছে। কি বলেছেন তিনি শুনবো। हम ये भी रिक्वेस्ट करते हैं बांग्लादेश गवर्नमेंट से कि जो भी चिन्मय कृष्ण प्रभु के एडवोकेट हैं या उनको डिफेंड करने के लिए आ रहे हैं, उनको सुरक्षा प्रदान की जाए। अगर उनको सुरक्षा प्रदान नहीं की जाएगी तो हमने देखा कि लास्ट वीक उनके साथ में जो भी आया था उनके साथ खड़ा होना, उनको इनके घरों पर आक्रमण हुआ, उन लोगों की पिटाई हुई, तो ऐसी स्थिति में कैसे उनको न्याय मिल सकता है और लोग भी उनका पक्ष में आने में डरेंगे। तो इसीलिए सरकार को चाहिए कि उनके एडवोकेट को भी सुरक्षा प्रदान की जाए। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তার কি মন্তব্য, তার কি বক্তব্য, তিনি কি দেখছেন, কিভাবে পর্যবেক্ষণ করছেন আপনাদের শোনাবো। পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী, তিনি বা এই বিষয়টিকে কিভাবে দেখছেন, পরপর শোনাই আপনাদের। বাংলাদেশে হিফাজত আর এই সমস্ত জামাতের লোকজন তারাই চালাচ্ছে। ইসলামিক সন্ত্রাসবাদী মৌলবাদীদের কোনো দেশে আপনি মানবাধিকার পাবেন, বিচারের ব্যবস্থা পাবেন, এবং সেটা তো তাদের খিলাফত আইন, এবং সেটা তো হচ্ছে। কারণ এখন হিফাজত, জামাত এবং ইসলামিক সন্ত্রাসবাদী গ্রুপগুলো তারা বাংলাদেশের শাসনভার হাতে তুলে নিয়েছে। এখন এটা খুব স্বাভাবিক, এটা যেটা করবে।
দুর্ভাগ্যজনক, কেননা সাধারণত কেউ যদি আইনজীবী দিতে না পারে তাহলে সরকারি আইনজীবী বা পিপি এরা দাঁড়ান। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কোনো সরকারই তো নেই, কেননা এই অবৈধ সরকার সাংবিধানিকভাবে যারা ক্ষমতায় এসছে 2011 সালে ইন্টারিমের কনসেপ্ট বাংলাদেশের সংবিধান থেকে চলে গেছে। সুতরাং একটা সরকার বাংলাদেশে চলছে যার কোনো বৈধতা নেই, যার কোনো মানবিকতা নেই এবং একটা কমপ্লিট জেনোসাইডাল পজিশন বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে যে রাধারমন দাস কি পরামর্শ দিলেন শুনলে আপনারাও অবাক হবেন। প্রাণ বাঁচাতে বাংলাদেশের সন্ন্যাসীদের গেরুয়া তিলক ছাড়ার পরামর্শ দিলেন কলকাতার ইসকন। বাইরে বেরোতে হলে মাথা ঢেকে তুলসীর মালা আড়াল করে নিতেও বলা হয়েছে সন্ন্যাসীদের। বাংলাদেশে মন্দির বা ঘরের ভিতরে ধর্মাচরণ করলেও বাইরে চূড়ান্ত সতর্ক থাকার আর্জি জানিয়েছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। বাংলাদেশে সন্ন্যাসীদের উপর একের পর এক হামলার পরই এ নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। রাধারমন দাস এমনটাই জানিয়েছেন। सिचुएशन तो वोलेटाइल है, आप लोग देख ही रहे हैं। मुझको कोई भी बांग्लादेश से भक्त जो फ़ोन करता है तो मैं उनको यही रिक्वेस्ट कर रहा हूँ कि आप लोग कम से कम जो तिलक कंठी है और जो भगवा ड्रेस या जो वाइट कुर्ता भी, धोती कुर्ता भी पहनते हैं, अभी फ़िलहाल पब्लिक में पहन के मत जाइए, क्योंकि हमने देखा कि पिछले वीक में बहुत सारे हमारे जो इस्कॉन के भक्त हैं उनको मारा गया। एक भक्त का तो पूरा मुंह इतना फाड़ दिया कि पूरा मुंह लहूलुहान हो गया।